দর্শক আমন্ত্রণ 24 ঘন্টায় প্রেজেন্টেড বাকিজ শানসেন, আপনার সঙ্গে আছেন মাহফুজ মিশু। পূর্ব ঘোষণা মতো জামাত ঢাকার রাজপথে 8 দল নিয়ে আনুষ্ঠানিকভাবে সরকারকে যে বার্তা দেওয়ার কথা সেটি তারা পরিষ্কার করেছে। জামাত বলছে জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া কোনো নির্বাচন হবে না এবং গণভোট যদি না হয় তাহলে নির্বাচন হবে 2029 সালে, সংবিধানের বাধ্যবাধকতার কথা তুলে এই কথা বলছেন। একই সাথে বিএনপি অভিযোগ করছে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে জামাত। এসব নিয়ে কথা বলবো আমরা। এর পাশাপাশি সিটের বিনিময়ে স্বপ্ন বিক্রি হচ্ছে কিনা এরকম প্রশ্ন তুলছিলেন এনসিপির অনেক নেতা। সেসব নিয়ে কথা বলার জন্য আমার সঙ্গে স্টুডিওতে এই মুহূর্তে আছেন দুজন নেতা। আছেন সামান্তা শারমিন, তিনি জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম আহ্বায়ক। সামান্তা, স্বাগত আপনাকে। আমার সঙ্গে আছেন অ্যাডভোকেট নিপুণ রয় চৌধুরী, তিনি ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক। নিপুণ রয় চৌধুরী, আপনাকেও স্বাগত। আশা করছি আমার সঙ্গে কিছুক্ষণের মধ্যে যুক্ত হবেন বাংলাদেশ জামাতে ইসলামীর শাহবাগ পশ্চিম থানার আমির অ্যাডভোকেট শাহ মোহাম্মদ মাহফুজুল হক। আমরা তার জন্য অপেক্ষা করছি। আমরা সামান্তা আপনাকে দিয়ে আলোচনা শুরু করতে চাই। জুলাই সনদ না মানলে ভোটে না, অর্থাৎ এই বছর ভোটই হবে না, এটি জামাতের নেতারা স্পষ্ট করে বলছেন। এখন প্রশ্ন হচ্ছে জুলাই সনদটা কিভাবে সই হবে সেটি নিয়ে একটা বিতর্ক তৈরি হয়েছে, যে সেখানে নোট অফ ডিসেন্ট থাকবে কি থাকবে না, গণভোট হবে কি হবে না, এইসব বিষয় নিয়ে। আপনারা যেহেতু জুলাই সনদে সই করেন নাই, ফলে আপনারা সেটি সমালোচনার অধিকার রাখেন, কিন্তু যারা জুলাই সনদে সই করলো তখন তো এই নোট অফ ডিসেন্ট সহই সই হয়েছিল নাকি? তাহলে এখন ভোট হবে কি হবে না সেই সিদ্ধান্ত কি এককভাবে কোনো রাজনৈতিক দল দিতে পারে, নাকি এটি কেবলই একটি নেতা কর্মীকে চাঙ্গা করার কৌশল মাত্র? ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আপনাকে সালাম শুভেচ্ছা। সেই সাথে আমার সহ আলোচক নিপুণ রায় চৌধুরী সংগ্রামী নেত্রী, এবং আমি খুব দুঃখিত যে উনি মনোনয়ন দেওয়া হয়নি তাকে, এবং আমার কাছে মনে হয় যে আমাদের যে নারী নেত্রীরা আছেন বাংলাদেশব্যাপী, এটা আসলে ম্যাটার করে না কোন দলের, কিন্তু সকল দলের নারী নেত্রীদেরকেই অ্যাকোমোডেট করার সেই জায়গাটা আমাদেরও থাকা উচিত, এনসিপির নতুন দল হিসেবেও থাকা উচিত, পুরনো দলগুলো সেটা প্র্যাকটিস করা উচিত। এবং আমার কাছে মনে হয় যে আমরা যেই আলাপটাতে প্রবেশ করেছি এই মুহূর্তে, যে নির্বাচন হবে কি হবে না এটা নিয়ে তো কোনোভাবেই প্রশ্ন তোলার কোনো অবকাশই নেই। ফেব্রুয়ারিতে নির্বাচন হতেই হবে, এবং বাংলাদেশকে একটা পক্ষ অস্থিতিশীল করার যে চূড়ান্ত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এবং সংস্কারকে প্রশ্নবিদ্ধ করার চূড়ান্ত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, সেই সাথে সনদের যে এতদিনের যে কার্যক্রম সেইটাকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে, সেই সাথে এটার কোনো ইফেক্ট আছে কি নাই এই প্রশ্ন এখন উঠছে কেন? এটা তো এখন ওঠার কথা না। আমরা বারবারই বলেছি যে আইনি ভিত্তি লাগবে। আমরা এনসিপি যখন এই ঐকমত্য কমিশন একদম প্রারম্ভে যখন আলাপটা শুরুই হয়নি, তখনও আমরা দেখেছি যে আমরা বলেছিলাম যখন বাস্তবায়ন আদেশ নিয়ে আমরা প্রথমে কথা বলি, কিন্তু সেই কথাটা বলা হয়নি, সেই আলাপটা প্রথমে দেওয়া হয়নি। তখন রাজনৈতিক দলগুলো মনে করেছে যে আমরা আগে কি নিয়ে একমত হব সেটা নিয়ে আমরা বসি, সেটা আগে সারি। কিন্তু আদতে আমরা যেটা বলেছিলাম সেই জায়গায় তো আসতে হলো শেষমেশ। এরকম বারবার আমরা যেটা বলছি সেই জায়গায় আসতে হচ্ছে, এবং এই সিচুয়েশন ওইদিকেই গড়াচ্ছে। তাহলে আর পরিণত রাজনৈতিক দল তো তাহলে এনসিপি, যে আমরা এটা আগে থেকে ধারণা করছি যে এটা আসলে তো ব্যাকফায়ার করবে, এটা তো সামনের দিকে খাদ আছে। তো একটা জুলাই সনদ আপনি অনেকগুলো বিষয়ে আমরা 84টা বিষয়ে এতদিন আলাপ করে কালঘাম ছুটিয়ে আমরা রাজি হলাম এতগুলো বিষয়ে, এখন এসে যদি আমাদের স্বাক্ষর করার পরে যদি আমাদের চিন্তা করতে হয় বাস্তবায়ন কিভাবে হবে, এটা কিভাবে একটা যৌক্তিক বিষয় হতে পারে, এটা তো মানুষের সাথেও এক ধরনের প্রতারণা করা হচ্ছে না? এই স্বাক্ষরটা নিয়ে কি তার একটু তাড়াহুড়া হয়েছিল সামান্তা? অবশ্যই স্বাক্ষরটা নিয়ে তাড়াহুড়ো হয়েছিল। ইন্টারিম গভর্নমেন্ট আসলে চেষ্টা করেছিল এটাকে একটা সেরিমোনিয়াল, একটা আনন্দের উৎসবের বিষয়ে। ইন্টারিম গভর্নমেন্টের উপর অনেক ধরনের প্রশ্ন আসছে নানান সময়ে, এটা তারা ডিল করতে চাইছেন না। তারা স্বভাবতই সবগুলো দলকে মিলে এক ধরনের উৎসব মুখর পরিবেশে নিজের যে তারা যে আসলে ভালো চালাচ্ছেন সরকার, সেরকম একটা বার্তা দিতে চেয়েছিলেন। সনদের বিষয়টা তো এত সিম্পল না। আমাদের বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ, ইভেন আপনি রাজনৈতিক ভবিষ্যৎ বাদ দেন, আমাদের প্রত্যেকটা দল কিভাবে ভবিষ্যতে রাজনীতি করবে এটা তো এই সনদের মধ্যে নিহিত। তো এরকম একটি গুরুত্বপূর্ণ জাতীয় এবং রাষ্ট্রীয় সনদ স্বাক্ষর করার ব্যাপারে
আদেশটা কি হবে, সেটা ল্যাঙ্গুয়েজটা কি হবে, এটার ব্যাপারে কোনো ভ্রুক্ষেপ করতে দেখলাম না। এটা আমরা আগেও দেখেছি, আমরা ঘোষণাপত্রের ব্যাপারে এটা দেখেছি যে স্বাক্ষর করতে চলে যাওয়া বা হচ্ছে আমাদের মানে যার যার পক্ষ থেকে, রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে সমর্থন। আপনারা সেটা স্বাক্ষর করেছেন জুলাই ঘোষণাপত্র কোনো স্বাক্ষরের বিষয় ছিল না, এখানে আমাদের পার্টি থেকে যাওয়া হয়েছে। আমরা তো ধরেন অতীত থেকে এক ধরনের শিক্ষার বিষয় আছে এনসিপির, এবং দ্রুততম সময় আমরা শিক্ষা নিতে পারি, কিন্তু বাকি দলগুলো আসলে শিক্ষা নেয় না কেন? এবং আমার কাছে মনে হয় যে এই যে স্বাক্ষরের বিষয়টা নিয়ে আমরা এখন কেন আমাদেরকে আবার প্রথম দিকের আলাপে ফেরত যেতে হচ্ছে? এই যে ঘোষণা, এখন যে বড় বড় বয়ানগুলো, এই বয়ানগুলো তো আসলে মনে হচ্ছে আমাকে ফিরিয়ে নিয়ে যাচ্ছে 1 বছর আগের সময়। আমরা তো আসলে সামনে আগাতে পারলাম না। জি, অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী, গণভোট না হলে নির্বাচন হবে 2029 সালে। গণভোট যে হবে সেইটা তো এক প্রকার ঐক্যমত হয়েছে ঐক্যমত কমিশনের সঙ্গে। এখন পার্থক্যটা হচ্ছে একটি দল বা একটি দলের নেতৃত্বে 8টি দল, জামাত ইসলামের নেতৃত্বে, তারা বলছে এটা মূল নির্বাচন অর্থাৎ জাতীয় সংসদ নির্বাচনের আগে হতে হবে, বিএনপি বলছে এটা একই দিনে হতে হবে। এখন জামাত আজকে যে শক্তিমত্তার বহিঃপ্রকাশ ঘটালো এবং সরকারকে বা রাষ্ট্রকে যেভাবে তাদের দাবি উত্থাপন করছে, আলটিমেটাম দিচ্ছে, সেটাতে বিএনপি কি খানিকটা ব্যাকফুটে কিনা, 1 নম্বর প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে এই ক্ষেত্রে রাজপথের কর্মসূচি জামাতের যে, তার বিপরীতে আসলে বিএনপির অবস্থান কি? ধন্যবাদ আপনাকে। সেই সাথে আমার আজকে সহ আলোচক সামান্তানাকেও শুভেচ্ছা জানাচ্ছি। উপস্থিত আমাদের বক্তব্য যারা শুনছেন, কথা শুনছেন, সকল দর্শককে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। দেখুন, যে রাজনৈতিক দল যারা এখন গণভোটের ইস্যুতে একটা নতুন করে একটা রাজনৈতিক মাঠকে উত্তপ্ত করতে চাচ্ছে, সেই রাজনৈতিক দল কিন্তু অনেক আগে রাজনীতির ভোটের মাঠে নেমে গিয়েছে এবং তারা তাদের ম্যাক্সিমাম আসনগুলোতে কিন্তু ডিক্লেয়ার করে দিয়েছে প্রার্থী, এবং প্রত্যেকটি জায়গায় তারা প্রার্থী তার ভোটে জয়ী হয়ে আসার জন্য বিভিন্ন ধরনের কৌশল অবলম্বন করছে। কোথাও যে তারা বলছে না যে আমরা গণভোট চাই, কিংবা আমরা আপনার কি যেন আরেকটা কি জানি বললো, তারা উচ্চ কক্ষে পিয়ার চাই, নিম্ন কক্ষে পিয়ার চাই, এসব কিন্তু তারা বলছে না। তারা পিয়ারের কথাও কখনো তোলে নাই, তারা ভাষণে তুলছে, জাতীয় পর্যায়ে তুলছে। তারা আবার বলছে যে আমরা গতানুগতিক ইসলামী পন্থা অনুযায়ী কিন্তু আমরা রাষ্ট্র পরিচালনা করব। আবার ঘরে ঢুকে ঢুকে তারা কিন্তু মা বোনদেরকে আবার বোঝানোর চেষ্টা করছে যে না, আমরা শরীয়ত নিয়মে আমরা সরকার পরিচালনা করব। তো অর্থাৎ এই একটি রাজনৈতিক দল যাদের জনগণের প্রতি কোনো ভিত্তি নাই এবং যারা সব সময় কোনো না কোনো রাজনৈতিক দলের উপর নির্ভর করেই কিন্তু ক্ষমতার স্বাদ পেয়েছে, তাদের কাছে জনগণের যেমন কোনো প্রত্যাশা নাই এবং কোনো গণতান্ত্রিক রাজনৈতিক দলের কাছেও কিন্তু প্রত্যাশা নাই। তো আজকে তারা যে নতুন একটা আওয়াজ তুলছে গণভোট, এই গণভোটের ইস্যুটা আপনার ঐক্যমত্য কমিশনের মাধ্যমে সংস্কার প্রস্তাব বলেন, জুলাই জাতীয় সনদ স্বাক্ষর যেদিন হয় তার আগে এবং পরে এবং ওই দিন পর্যন্ত কিন্তু এটা নির্ধারিত হয়ে গিয়েছে যে কিভাবে, কোন প্রক্রিয়া কিভাবে সম্ভব। তো এখন তারা যে গণভোটের কথা বলছে এবং এখন নির্বাচন না হলে আপনার 29-এ নির্বাচনের কথা বলছে, এটা তাদের একটা ফাঁকা আওয়াজ। এই স্ট্যান্ডবাজি রাজনীতি দিয়ে কিংবা ফাঁকা আওয়াজ দিয়ে বাংলাদেশের জনগণের কাঙ্ক্ষিত গণতন্ত্রের পথ রুদ্ধ করা যাবে না। কারণ এই জনগণ কিন্তু রক্ত দিয়ে, মানে ঘাম ছড়িয়ে এবং সংগ্রাম করে কিন্তু তার গণতান্ত্রিক অধিকার পূর্ণ প্রতিষ্ঠার শেষ লগ্নে আমরা এখন পৌঁছেছি। কিন্তু বিএনপি কি জামাত ইস্যুতে খানিকটা নমনীয় দিদি? আমরা জামাতের এই ইস্যুটা আমরা জানি, কারণ জামাত তো বিগত দিনে তো বিএনপির সাথেও তো যুগপৎ আন্দোলন করেছে এবং আপনার জোট শরিক ছিলেন, এবং তারা যে কোন ধরনের মানুষ কিংবা কোন ধরনের তাদের চিন্তা চেতনা এবং স্ট্যান্ডবাজি রাজনীতি, এটা কিন্তু বিএনপি যতটা অকবল, সাধারণ জনগণও কিন্তু ততটাই। কিন্তু তো সেই জায়গায় বিএনপি বিচলিত না, কারণ বিএনপি জানে এখন সারা বাংলাদেশ
নির্বাচনের মাঠে নেমে গিয়েছে। এই জায়গায় বিএনপি অলরেডি 237টি নির্বাচনী আসনে তাদের প্রাথমিক প্রার্থিতা ঘোষণা করে দিয়েছে এবং সেই জায়গায় বিচ্ছিন্ন কিছু ঘটনা, বৃহৎ একটি রাজনৈতিক দল, বিচ্ছিন্ন ঘটনা ঘটতেই পারে দুই একটা, সেই জায়গায় বিএনপির মতো একটা রাজনৈতিক দল এত আগে এত বড় একটা সিদ্ধান্ত এবং চ্যালেঞ্জ নিয়ে নিল, এটাই হচ্ছে জামাতের আগামী রাজনীতির জন্য সবচেয়ে বড় আশঙ্কার জায়গা। সেই জায়গা থেকে তারা মাঠ উত্তপ্ত করার চেষ্টা করছে এবং ষড়যন্ত্রকারীরা সেই জায়গায় সুযোগ নেওয়ার অনেক পায়তারা করবে। কিন্তু আমরা প্রত্যাশা করি সারা বাংলাদেশ তার অধিকারপূর্ণ প্রতিষ্ঠার সংগ্রামে এখন ঐক্যবদ্ধ হয়েছে। প্রত্যেকটি গণতান্ত্রিক আমি রাজনৈতিক দল চাই একটি সুষ্ঠু, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার ব্যবস্থা চায় এবং তার মাধ্যমে কিন্তু সকল সমস্যার সমাধান। তো যখন ওই পথটা সুগম, তো সেখানে ভিন্ন ভিন্ন মানে গুরুত্ব বাড়ানোর জন্য ওই মানে যাদের গুরুত্ব নেই আসলে তারা তো গ্রুপিং করে তো গুরুত্বটা বাড়াতে চায়। তো জামাত ওই পন্থা বেছে নিয়েছে, সেই পন্থা থেকে বিএনপি কোনো রকমই বিচলিত না, বরং বিএনপি ধারায় দিয়ে জনগণকে সাথে নিয়ে। সামান্থা শারমিন, বিএনপির মহাসচিব অভিযোগ করছেন যে দেশকে অস্থিতিশীল করার একটা চেষ্টা চলছে এবং সেটা তিনি বলছেন জামাত করছে। এটা হচ্ছে একটা বক্তব্য। আর একটা বক্তব্য হচ্ছে ভারত থেকে পলাতক আওয়ামী লীগ নেতা, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তারাও করছে। আপনি যদি একটু ঘটনা প্রবাহগুলো খেয়াল করেন, গতকালকে ঢাকায় 7টি জায়গায় বিস্ফোরণ ঘটেছে, ককটেল, একজনকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছে। মুন্সিগঞ্জে গতকালকে একজন মারা গেছে, আগের ঘটনায় আরেকজন গুলিবিদ্ধ হয়ে মারা গেছে। তার আগে চট্টগ্রামে একজন শীর্ষ সন্ত্রাসী, তাকে প্রকাশ্যে গুলি করে মারা হলো। আজকে বেশ কয়েক জায়গায় বাসে আগুন দেওয়া, ফলে একটা আতঙ্ক কিন্তু বিরাজ করছে। এই পরিস্থিতি সরকারের আইন শৃঙ্খলা বাহিনী আসলে কতটুকু সামাল দিতে পারলো এবং এই দায় আমাদের রাজনৈতিক দলগুলোও নিবে কিনা, নাকি শুধু জামাতকে দোষারোপ করে বিএনপিও এখান থেকে আসলে রিলিফ পেতে পারে কিনা? ধন্যবাদ। আপনার প্রশ্নের মধ্যে একটা মানে উপায় বাদলে দেওয়ার মতো একটা ব্যাপার আছে আপনার প্রশ্নের মধ্যেই। দেখেন, আমরা যে দুইটা জিনিস খুবই দরকার ছিল, যে আমাদের প্রশাসন এবং গণঅভ্যুত্থানের পরে আমরা তো আসলে এই প্রশাসনকে এবং এই পুলিশ বাহিনী এই দুইটা মানে ওয়ে আউট দিয়ে আসলে তার ফ্যাসিজমটা, আওয়ামী লীগের যে ফ্যাসিজম, এটা কায়েম করার দুইটা রাস্তা। তার কালচারাল এলিমেন্ট আছে, তার আরও অনেক এস্টাবলিশমেন্ট আছে, বাট মাঠে প্রেশার দেওয়া এবং হচ্ছে দলীয় পেটোয়া বাহিনী হিসেবে ব্যবহার করে, এটা কিন্তু এই পুলিশ বাহিনীকে দিয়ে করেছে। এবং যেটা গোয়েন্দা বাহিনী আছে, আমাদের গোয়েন্দা যে সংস্থাগুলো আছে, তারা কিন্তু এখানে কমপ্লায়েন্সও ছিল অনেক ক্ষেত্রে। কারা কারা ছিল এটা ব্যক্তি বিশেষে ভ্যারি করছে। আরেকটা বিষয়ে আমি বলতে চাই, আজকে গণঅভ্যুত্থানের প্রায় 1 বছর কিছু মাস পার হয়ে গেছে। আমাদের একটা খুব জরুরি বিষয় ছিল, সেটা হচ্ছে আমাদের রিকনসিলিয়েশন কমিশন, যেটা আমরা শুরু থেকে বলেছি। রাজনৈতিক দলগুলোর অসহযোগিতা, ইন্টারিম গভর্নমেন্টের অলসতা এবং অপারগতা উভয়ের কারণে আমরা এই রিকনসিলিয়েশন কমিশনটা করতে পারিনি। আপনি জানেন যে সাউথ আফ্রিকায়ও কিন্তু রিকনসিলিয়েশন কমিশন হয়েছিল এবং এটা সুফল কিন্তু সাউথ আফ্রিকার গণতন্ত্র পেয়েছে, তাদের জনগণ পেয়েছে। আমাদের ক্ষেত্রে এটা অনেক বেশি জরুরি ছিল। কেন? যে একদম প্রত্যেকটা ঘরে ঘরে যাতে ইনফেস্টেশন করা যায় আওয়ামী লীগের, এটার চেষ্টা ছিল। তাহলে এইটাকে ট্যাকেল করার জন্য রিকনসিলিয়েশন কমিশন কিন্তু খুবই দরকারি হইতো এবং এটা আপনি খুব ভালোভাবে এখনকার নির্বাচনের জন্য খুবই ভালো করে ব্যবহার করতে পারতেন। একই সাথে কে কোন মুডে, আপনি একটা সচিত্র প্রামাণ্য চিত্র দেখতে পারতেন যে কিভাবে আসলে আওয়ামী লীগের দখলটা রাষ্ট্রীয় ব্যবস্থাপনায়, সামাজিক ব্যবস্থাপনায় কিভাবে ছড়িয়েছে। আমরা রিকনসিলিয়েশন কমিশনটা দেখি নাই এবং এটার জন্য দায় এটা কিন্তু আমাদেরকে নিতে হবে, আজকে হোক কালকে হোক, সবাইকেই নিতে হবে, সরকার সহ রাজনৈতিক দলগুলোকে, এভরি স্টেক হোল্ডার পসিবল, সবাইকেই নিতে হবে এটা। রিকনসিলিয়েশন কমিশন একটা, আর হচ্ছে এটা করলে আপনি তখন আরেকটা কমিশন, যেটা হচ্ছে পুলিশ সংস্কার কমিশন হয়েছে, রিপোর্টটা নিয়ে আপনি কি দেখেছেন একটা সিঙ্গেল থিং ইমপ্লিমেন্ট করতে? মাঝখানে আমি দেখলাম যে পুলিশের পোশাক পরিবর্তন হবে, কিছু হইলেই পোশাক পরিবর্তন করে একটা নাম, এইবার তাও দেখি নাই। তাহলে বিষয়টা যেটা দাঁড়ালো যে এই যে পুলিশ সংস্কার কমিশনের রিপোর্ট আসলে কি এসছে আমরা জানি না, মানে আমরা দেখেছি পিজিএফ আছে, মানে এটা অ্যাভেলেবল, বাট এটা নিয়ে একটা আলোচনা মানে প্রায়োরিটি পায়নি বিষয়টা। যখন আমরা আসলে জানি না ঘটনাটা কি ঘটেছে, ফ্যাসিবাদটা কিভাবে ছড়িয়েছে, কে কে এখনো ফ্যাসিবাদের দোষর হিসেবে কাজ করছে, এটা আমরা জানি না।
এবং যখন এখনো ধরেন আমি জানি যে অনেক নেতারা এলাকায় গেলে, আমাদের নেতারা না, অনেক নেতারা এলাকায় গেলে ওনারা মনে করেন যে আওয়ামী লীগের ভোটটা আসলে কল করতে হবে। ভোট ব্যাংক, যেটা আমি বারবার বলেছি, আওয়ামী লীগের কোনো ভোট ব্যাংক নাই বাংলাদেশে। আওয়ামী লীগের কোনো ভোট ব্যাংক নাই বাংলাদেশে। যেটা আছে, কিছু মানুষ আওয়ামী লীগকে মন থেকে একটু সমর্থন করতো, তারা এখন আতঙ্কের মধ্যে আছে। আপনি যদি নিরাপত্তা, বাংলাদেশের সার্বিক নিরাপত্তা এবং এই যে রিকনসিলিয়েশন কমিশন, পুলিশ সংস্কার কমিশন এবং বিচার, এই জিনিসগুলোকে যদি প্রায়োরিটি দিতেন, তাহলে গিয়ে আপনাকে এখন এই দিন দেখতে হতো না যে কিভাবে আওয়ামী লীগের ভোট ব্যাংক। ভোট ব্যাংক তো ফর্ম করেছে রাজনৈতিক দলগুলো, তাদের বিরুদ্ধে মামলা দিয়ে ভয় দেখায়, আননেসেসারি পলিটিক্যালি মামলা ইউজ করে। আবার এমনও দেখা গেছে যে নানানভাবে আহ্বান করছে, আমরা ফ্যাসিস্ট বলা পছন্দ করি না। হয়েছে না এই জিনিসগুলো? আওয়ামী লীগের ভোট ব্যাংকটা ফর্ম করেছে তারাই। এখন এসে নির্বাচনের সময় তাদেরকে কল করতে হচ্ছে। এই যে পুরো সিচুয়েশনটা, এটা কিন্তু আপনার সিস্টেম্যাটিকলি এসছে। তা আমার কাছে মনে হয় যে এই যে আওয়ামী লীগের রায়কেন্দ্রিক যে তাদের আস্ফালন, এই আস্ফালন খুব মানে এটা এক্সপেক্ট করে নেওয়া উচিত। কারণ এই আস্ফালনটার সুযোগ আমরা করে দিয়েছি। আমরা তাকে কোনোভাবে অ্যাকাউন্টেবল করতে পারি না অ্যাজ এ দল। মানে আমরা কিন্তু এইটা নিজেরা মানে আমরা নিজেদের মধ্যে কথা বলেছি এবং দ্বিমত করেছি যে তাকে নিষিদ্ধ করা উচিত কি উচিত না। একটা সন্ত্রাসী জঙ্গি গোষ্ঠী নিয়ে আমাদের কেন নিজেদের মধ্যে মানে দ্বিমত করতে হয়? আমরা তো ঐক্যমত্যে পৌঁছানোর কথা, কিন্তু প্রত্যেকে আওয়ামী লীগকেও এখন ব্যবহার করতে চায়। এখন এই অবস্থায় এসে এটা পৌঁছেছে। সো আমি প্রসেসটার ব্যাপারে বললাম, আমি প্রত্যেকে মানে বড় রাজনৈতিক দলগুলোর কথা বলছেন। আমার কাছে মনে হচ্ছে যে ওভারঅল সিনারিওটা হচ্ছে যে একে ভোট টানতে হবে, দুই হচ্ছে যে আওয়ামী লীগের বিচারটা কতটুকু কি এলাকা ভিত্তিক এটা ডাইমেনশন থাকে। আপনি জানেন এটা যে এলাকা ভিত্তিক রাজনৈতিক কিছু ডাইমেনশন থাকে, সেইটাকে টানার কথা বলছে। কিন্তু এনসিপির একটা সমস্যা হয়েছে, এনসিপিকে কিভাবে টার্গেট করেছে এটা আপনারা দেখেছেন। এটা নিউ ইয়র্কে আক্তার হোসেনের উপরে যে হামলা হয়েছে, তাসনিম জারার উপরে হামলা হয়েছে, সেবেলা আপনারা দেখেছেন। এবার এসে আমরা দেখছি যে আমাদের অফিসের সামনে এই চতুর্থবারের মতো ককটেল বিস্ফোরণ গতকাল রাতে। এটা অন্য কোনো অফিসের সামনে হয় নাই। এটা তো বাস্তবতা না। আমরা বারংবার এটার মানে এই হামলার মধ্যে দিয়ে যাচ্ছি। আমাদের কনসার্ন হচ্ছে আওয়ামী লীগ তো সরাসরি আমাদেরকে শত্রু মনে করছে। আমার একটা প্রশ্ন, ধরেন কেউ যদি 2008 সালের নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে থাকে, সে যদি এবার আপনাকে ভোট দেয় ভোট কেন্দ্রে গিয়ে, আপনি সেটা কিভাবে বুঝবেন? ফলে আওয়ামী লীগের সেই ভোট যদি বিএনপি বা জামাত তাদের দিকে টানার চেষ্টা করে, সেটা কেন অপরাধ হবে? বা আপনারাও কি একসময় আওয়ামী লীগকে ব্যবহার করেন নাই রাজনৈতিক দল গঠন করার আগে? আমাদের আওয়ামী লীগের ব্যবহার করার কোনো প্রসঙ্গই আসে নাই। কেন আসে নাই? কারণ আমাদের তো বিচার সংস্কার এবং গণপরিষদ নির্বাচন গঠনের আগের কথা বলছি। এনসিপি গঠনের আগেও আমরা যখন নাগরিক কমিটি ছিলাম, আপনি দেখবেন যে আমরা 8টা দফা দিয়েছিলাম। 8 দফার মধ্যে আমরা বিচার সংস্কার নিয়ে 7 দফা ছিল এবং আমরা কি কি কাজ করব এইগুলো নিয়ে 7 দফা ছিল, আর একটা দফা ছিল গণপরিষদ নির্বাচনের কথা। আমাদের বেসমেন্ট কিন্তু এই 3টা। আমাদের পার্টি এখনো এই বেসমেন্টের উপর চলছে। পরবর্তীতে যখন আমরা কাজ করব এই বেসমেন্টের উপরেই কাজ করব। এখন এসে যখন আওয়ামী লীগের ধরেন আপনি একটা চায়ের দোকানদার, এই চায়ের দোকানদারকে বাধ্য করা হয়েছে যুবলীগের নাম লেখাইতে, এই ঘটনা কিন্তু আওয়ামী লীগ করছে। এখন এই জিনিসটা আমাকে এসে আমার একটা দলীয় নেতাকর্মী এসে একজন এসে একটা বক্তব্য দিচ্ছে, আরেকজন এসে আরেকটা বক্তব্য দিচ্ছে। নিপুণ আপা খুব ভালো করে জানেন, ওনারা যে সাংগঠনিক রাজনীতিতে যারা আছে তারা কিন্তু জানে যে একজন এসে একটা মন্তব্য করে, আরেকজন আরেক কোরামের হলে আরেক মন্তব্য করে। সেক্ষেত্রে কি হয়? এটার বিবেচনা করার দায়িত্ব তো একটা রাজনৈতিক দলের না, এটা তো একটা আইন শৃঙ্খলার ব্যাপার। এটা তো আসলে একটা ফরমেশনের প্রশাসনিক ইস্যু। প্রশাসনিকভাবে এখানে কি ঘটেছে এটার কোনো প্রতিবেদন আমাদের কাছে নাই। কোনো ইয়ার থেকে, কোনো কমিশন বা কোনো বডির থেকে আমরা কোনো তদন্ত প্রতিবেদন পাই নাই। তাহলে আমাদের কাছে আছে কি ইউএন এর যে রিপোর্টটা, এটা একটা ওই জুলাই আগস্ট কেন্দ্রিক, কিন্তু এতদিন ধরে যা চলেছে প্রশাসনিক দলীয় ওটার কোনো রিপোর্ট নাই। এই রিপোর্ট না থাকার বেসিসে এই কথাগুলো আসছে। কিন্তু একজন কোনো মানুষের যদি তার কোনো মানে অন্যায় না থাকে, তার যদি বিরুদ্ধে মামলা না থাকে, তার যদি মানে স্বাধীন নাগরিক হয়, তাহলে তার তো আসলে রাজনৈতিক অধিকারকে আসলে কোনোভাবে খর্ব করার সুযোগ না। আমরা একটা বিরতি নিই, দর্শক ফিরছে একটু পরে, ফিরে আমরা নিপুণ রায় চৌধুরীর কাছে যাব। দর্শক আরেকবার স্বাগত 24 ঘন্টায়। আমাদের সঙ্গে আছেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী। নিপুণ রায় চৌধুরী একটু আগে সরকারের উপদেষ্টা, যিনি কদিন আগে ধানমন্ডি থেকে ভোটার হলেন, তার নিজের এলাকা হচ্ছে কুমিল্লা মুরাদনগর, সেখানে কায়কোবাদ সাহেব আছেন বিএনপির।
একটা প্রচলিত ধারণা হচ্ছে যদি আসিফ মাহমুদ বলছেন যে উনি স্বতন্ত্র নির্বাচন করবেন, কিন্তু যেহেতু আপনার ঢাকা 10-এ কোনো প্রার্থিতা বিএনপি ঘোষণা করে নাই, সেখান থেকে একটা শঙ্কা বা একটা আলোচনা যে আসিফ সাহেব হয়তো বা এখান থেকে নির্বাচন করবেন। যদি বিবিসি একটি রিপোর্ট করছে যে ওনার যে আবাসস্থল ঢাকায় সেটিও এই আসনের ভিতরে পড়ে না, মন্ত্রীপাড়া। ফলে সেটি ভিন্ন প্রশ্ন। আসিফ সাহেবের স্টেট হচ্ছে ভোট পাওয়ার জন্য আওয়ামী তোষণের প্রতিযোগিতা চলছে, যেন ফ্যাসিস্টদের ভোটে সংসদ যাওয়ার থেকে সারা জীবন সংসদে না যাওয়া ভালো। আপনাদের আসলে আসিফ মাহমুদকে নিয়ে কোনো পরিকল্পনা আছে কিনা? আসিফ মাহমুদ যদিও এখন এনসিপি না, কিন্তু এনসিপির সঙ্গে আপনাদের কোনো জোটের হিসাব নিকাশও চলছে কিনা? এবং আজকে মির্জা ফখরুলের একটি বক্তব্য নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা হচ্ছে, বিএনপি একটি রিজয়েন্ডারও দিয়েছে। গতকালকেও তিনি বলেছেন যে ধানের শীষ যতক্ষণ আছে ততক্ষণ তারা নৌকার কোনো ক্ষতি হতে দেবে না, নৌকার সমর্থকদের, সাধারণ সমর্থকদের কথা বলেছেন। দেখুন, আপনি সাধারণ সমর্থক কারা? বাংলাদেশে আম জনতা বলেন, সাধারণ পিপল বলেন, তারাই তো সাধারণ মানে মানে সমর্থক। এখন আপনার একটা ব্যক্তিগত পছন্দের জায়গা থাকতেই পারে যে কোনো দলের প্রতি, আদর্শের প্রতি, এটা আপনার একান্তই ব্যক্তিগত চয়েস। সেটাও কিন্তু গণতন্ত্রের বিউটি। আমরা যদি গণতন্ত্রে বিশ্বাস করি, মানুষের বাক স্বাধীনতায় বিশ্বাস করি, মানুষের স্বাধীনতায় বিশ্বাস করি, তাহলে আমাকে ওই সমর্থকদেরকে ওন করতে হবে। তো আপনার পদ পদবি আছে কি না, আপনি কোনো রাজনৈতিক পদ হোল্ড করে সাধারণ মানুষের জন্য মানে হুমকির সম্মুখীন হয়েছেন কিনা, ক্ষতির কারণ হয়েছেন কিনা, সেটা আমাকে জাজ করতে হবে। তো এখন ধরেন আমার মেয়ের অগ্নিলা রায়, আমি বিএনপি করি বলে যে ও বিএনপি করবে কিংবা সমর্থন হবে, বিষয়টা কিন্তু তার না। তার নিজের ব্যক্তিগত একটা মতামতের বিষয় আছে, আমার ওকে প্রাধান্য দিতে হবে। তো সেই সেন্টিমেন্টের জায়গা থেকে বিএনপির সংগ্রামী মহাসচিব তিনি এই কথাটা বলেছেন। এটা আপনি অন্যভাবে যদি আপনি মনে করেন যে এই কথাটাকে আরও রং দিতে পারেন কিংবা আরও কিছু কাদা ছিটাই দিয়ে এটাকে বিস্ফোরণ ঘটাতে পারেন, কিন্তু ওটা করে কোনো লাভ নাই। এটা ইন জেনারেল একদম যারা গণতন্ত্রে বিশ্বাস করে, মানুষের স্বাধীনতায় বিশ্বাস করে, সব মানুষই কিন্তু সেটাই বলবে। এবং আমি ভোট যুদ্ধে যাব, আমি তো তখন কম্বলে লোম বাঁচতে বাঁচতে তো আমার কম্বলই তো থাকবে না, আমাকে ভোটের যুদ্ধে বের হয়ে আসতে হবে না? কারণ এবারে নির্বাচনটা তো ওই আমি দামি স্বামী নির্বাচনের মতো হবে না, কিংবা দিনের ভোট রাতে হবে না। এবারের নির্বাচন কিন্তু অনেকটাই ডিপেন্ড করবে মার্কার উপরেও না, ব্যক্তির উপরে কিন্তু ডিপেন্ড করবে। আপনি কাকে কি বলছেন, আপনার কথাটা জেনজিরা কিভাবে নিচ্ছে, আপনার কথাটা আপনি যে আমার কাছে ভোটটা চাচ্ছেন, আমি কি চাই সেটা কি আপনি জানেন কিংবা আপনি বুঝেন, কিংবা সেটাকে আপনি পূরণ করতে পারবেন, সেই জায়গাটাকে আপনি আমাকে আশ্বস্ত করছেন কিনা, সেটার উপর নির্ভর করবে কিন্তু এবারের ভোট যুদ্ধটা। তো সেই জায়গা তো আমরা আমাদের ভোট যুদ্ধে জয়ী হওয়ার জন্য আমরা আমাদের কৌশলগুলো নেব, এবং প্রত্যেকটি রাজনৈতিক দল তাদের কৌশল নেবে। সেখানে কোনো মানে এই ধরনের ভাবনা চিন্তার কোনো কারণ নেই। আরেকটা বিষয়, আসিফ মাহমুদ সাহেব তিনি এখন উপদেষ্টা দায়িত্ব পালন করছেন, সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন, এবং তিনি কোত্থেকে নির্বাচন করবেন কি করবেন না সেটা তার একান্ত ব্যক্তিগত চয়েস। এবং জাতীয় নির্বাচন করার জন্য আপনার নির্দিষ্ট জায়গায় ভোটার হওয়ার প্রয়োজন নাই। আপনি জাতীয় নির্বাচন ধরেন আপনি চিটাগাংয়ের ভোটার আছেন, কিন্তু আপনি ঢাকায় কিন্তু নির্বাচন করতে পারবেন জাতীয় নির্বাচনের ক্ষেত্রে। আবার স্থানীয় সরকার নির্বাচনের ক্ষেত্রে বিষয়টা ডিফারেন্ট ইস্যু। এবং আমাদের বিএনপি যে কয়টি আসনে এখনো প্রার্থী ঘোষণা করা হয়নি, সেখানে জোট সংক্রান্ত বিষয় আছে, এবং সেখানে আরও ইকুয়েশনের বিষয় আছে, সেখানে অনেক চিন্তা ভাবনার বিষয় আছে যে ঢাকার কতগুলো গুরুত্বপূর্ণ আসন, সেখানে আমরা এমন প্রার্থীকে দেব যাতে আমরা ওই আসনগুলো আমরা জয়ী হয়ে আসতে পারি। কারণ এবার লড়াইটা কিন্তু ভোটের লড়াই হবে, জনগণের ভোটে নির্বাচিত হতে হবে, আদারওয়াইজ কিন্তু সম্ভব নয়। তো সেই জায়গা থেকে আমাদের কৌশল আমরা আগাচ্ছি। তো এনসিপির সাথে আমাদের মানে জোট হবে কি না, কিংবা অন্য কোন কোন দলের সাথে আমরা জোট হয়ে ঐক্যবদ্ধ হয়ে নির্বাচন করব, মানে নির্বাচনে অ্যালায়েন্স হবে, সেইটা এখনো কিন্তু সমীকরণ আমাদের হয়নি চূড়ান্ত।
এবং আমি জানি না এনসিপির সাথে অ্যাকচুয়ালি আমাদের মানে সর্বোচ্চ ফোরাম কিংবা দলের সর্বোচ্চ ফোরামে এখনো সেই কথাগুলো হয়েছে কিনা সেটা আমি এখনো স্পষ্ট না, আমি বলতে পারবো না। তো অবশ্যই আগামী জাতীয় নির্বাচন আমাদের জাতির জন্য খুবই গুরুত্বপূর্ণ নির্বাচন, এবং সেখানে প্রত্যেকটি ব্যক্তি এবং দলকে প্রাধান্য দিয়ে নির্বাচনের আমাদেরকে বেরিয়ে আসতে হবে, এবং আগামী নির্বাচনে সংসদ সদস্য তারাই যেন হয় আমরা প্রত্যাশা করি, যেখানে মানুষের প্রত্যাশা পূরণের একটা কেন্দ্রবিন্দু যেন হয়ে দাঁড়ায়। সেই জায়গা থেকে আমি মনে করি যে বিএনপি একটি বৃহৎ রাজনৈতিক দল, বিএনপির অনেক মানে চিন্তা ভাবনা আছে, শুধুমাত্র দলকে নিয়ে না, বিএনপি চিন্তা করছে দেশকে নিয়ে। আমি সামান্তা আপনাকে এটা একদম আপনার পার্টির অভ্যন্তরীণ বিষয়, আমি জানি না আপনি উত্তর কিভাবে দিবেন। সিটের বিনিময়ে স্বপ্ন বিক্রি সংক্রান্ত একটি স্ট্যাটাস দিলেন পাটোয়ারি সাহেব। তার আগে একটা গুঞ্জন উঠলো যে নাসিরউদ্দিন পাটোয়ারি রিজাইন করবেন এরকম, পরে আপনারা বিবৃতি দিয়ে বলেন উনি রিজাইন করছেন না। আমরা শুনেছিলাম যে উনি ঢাকা 18 থেকে নমিনেশন চান, যেখানে জুলাই যোদ্ধা, জুলাইয়ের শহীদ মুগ্ধর ভাইকে বিএনপি নমিনেশন দিল। এরপরে আজকে বাকের ছাত্র আন্দোলনের অন্যতম সহযোদ্ধা ছিলেন এবং তিনি অ্যারেস্টও হয়েছিলেন, বাকেরের স্ট্যাটাস কিংবা রিফাত রশিদের স্ট্যাটাস, এগুলোকে আসলে এনসিপির অভ্যন্তরীণ দ্বন্দ্বের বহিঃপ্রকাশ, নাকি এই আলোচনাগুলো আপনাদের ফোরামে না হয়ে সেটি পাবলিক ফোরামে নির্বাচনের আগে কেন হচ্ছে? প্রথমত আমি ট্র্যাডিশনাল যে মানে আগের যে পলিটিক্যাল সিস্টেম, মানে এটার তো বিরুদ্ধে কথা বলি সবসময়, কিন্তু একটা জিনিস ভালো ছিল আগের পলিটিক্যাল সিস্টেম, ফেসবুক ছিল না, ব্যবহার কম ছিল। কিন্তু গণঅভ্যুত্থান, আবার আমাদেরকে এটাও বিবেচনা করতে হবে, গণঅভ্যুত্থানের সবচাইতে গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে ফেসবুক। যখন বিভিন্ন রাজনৈতিক দলগুলো আসলে বাধ্য হচ্ছিল বারবার বলতে যে না আমরা এই ইয়ের সাথে নাই, আমরা এই আন্দোলনের সাথে নাই, কিন্তু তখনই কিন্তু অর্গানাইজটা হয়েছে ফেসবুকে, অনলাইনের মাধ্যমে এবং অনলাইনের মাধ্যমে। এখানে নির্দিষ্ট নেতা, কে কাকে নেতা মেনে যাচ্ছে এটা গুরুত্বপূর্ণ না, কজটা ছিল গুরুত্বপূর্ণ। এটা বিবেচনা করেও আমি বলবো যে আমাদের রাজনীতির জন্য আসলে আমাদের ওভারঅল পলিটিক্যাল সিস্টেমের জন্য এটা ফেসবুকটা আসলে এই মুহূর্তে আমাদের মনে হয় যে কিছুটা আগালে কিছুটা পিছিয়ে যেতে হয় ফেসবুকের কারণে। কিন্তু তারপরেও আমি বলবো যে আমাদের দলের নানান রকমের মানুষ আছে। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার দায়িত্বটা এই মুহূর্তে এনসিপি নিতে পারছে না, কারণ উনি আমাদের এনসিপির কোনো সদস্য নন। আর যদি আমাদের যারা কথাবার্তা বলেন তাদের দায়িত্ব আসলে এনসিপি নিতে পারবে, এটা হচ্ছে লজিক্যালি যদি আপনি দেখেন, তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই এটাতে প্রিন্সিপাল আকারে আপনি আপনার নিজের সিট মানে তো হচ্ছে আপনার স্বার্থ। আমি যদি সিট বলতে যেটা বুঝায় যে পার্লামেন্টের সিট, তো অমুক আসনে আমি জিতলে আমি একটা ব্রিজ করে দিব, অমুক আসনে আমি জিতলে আমি একটা রাস্তা করে দিব, যদি আলাপটা এরকম না হতো তাহলে আপনি এই এমপি সিটে যে দাঁড়াচ্ছে তাকে আপনি একটা ফেয়ার জায়গায় দেখতে পারতেন যে তার রাজনৈতিক বক্তব্য এটা বাংলাদেশের মানুষের জন্য, ঠিক আছে, তার আসনের মানুষের জন্য। বাট যখন থাকে যে এটার সাথে স্বার্থ সংশ্লিষ্ট থাকে, এটার সাথে অর্থনৈতিক সক্ষমতা সংশ্লিষ্টতা থাকে, তখন আসলে আমাদেরকে বিবেচনা করতে হয় যে যে কোনো এমপি কি বক্তব্য দেন এই বিষয়টা আসলে কি তার নিজের বক্তব্য কিনা, মানে এটা তার দলীয় বক্তব্য বা নিজের মানে মানুষের কথা চিন্তা করে উনি বলছেন কিনা। আসলেও তো এটা ঠিক যে একটা সিট এটার বিনিময়ে আসলে নিজেদের আদর্শ বিকিয়ে দেওয়া উচিত না, এটা একটা প্রিন্সিপাল আকারে এটা ঠিক, নিজের স্বার্থের জন্য এটা করা উচিত না। কিন্তু আপনি মানে এরকম কেউ কেউ করছে বা করার চেষ্টা করছে, এটা আমরা যেটা দেখেছি লাস্ট এক সপ্তাহে গণভোটকে কেন্দ্র করে এবং হচ্ছে মানে বিভিন্ন ধরনের উত্তপ্ত পরিস্থিতি তৈরি করে একটা আমরা দেখতে পাচ্ছি যে হয়তো ভিতরে ভিতরে তারা আলাপ করছেন। এইগুলা আমরা যেমন আমাদের নিউজ আপনারা কোশ্চেন করেন, আমরাও তো নিউজ পাই, ভিতরে ভিতরে তারা আলাপ করছেন, নানান আসনে এক ধরনের সমঝোতা করার চেষ্টা করছেন। হয়তো বা এমনও হয়েছে যে তারা মনে করছেন যে ঠিক আছে আমরা একটু ব্যালেন্স করে মাঝে মাঝে আমরা প্রার্থী দিব, কিন্তু আমরা প্রার্থীকে আবার বসিয়েও দিব, এই আলাপ পর্যন্ত কিন্তু হয়েছে। এখন এই ক্ষেত্রে তখন এই যে গণভোটের ইস্যুটা এমনভাবে পোট্রে করা হয়, এই যে পিআরের ইস্যুটা এমনভাবে পোট্রে করা হয়, সনদের স্বাক্ষরের ইস্যুটা এমনভাবে পোট্রেট করা হয়, মনে হয় যেন এটার জন্য তারা আদর্শিকভাবে সবকিছু দিতে
ইচ্ছুক, প্রস্তুত আছে। কিন্তু আদতে কিন্তু তা না। জি, আমি আপনাকে একটু থামাই, আমার সঙ্গে অনেক দেরিতে হলেও শেষ পর্যন্ত যুক্ত হয়েছেন অ্যাডভোকেট শাহ মোহাম্মদ মাহফুজুল হক। মাহফুজ ভাই স্বাগত আপনাকে। অনেকটা সময় আমরা পার করে ফেলেছি আপনাকে ছাড়াই। আপনাকে আমরা শুরুর দিকে আলোচনা করছিলাম আজকে জামাত সহ 8 দল মিলে যে মহাসমাবেশ করলেন আপনারা, রাজপথে এক ধরনের শক্তি প্রদর্শন, সরকারকে বার্তা দেওয়া, জনগণকে বার্তা দেওয়া, সেখান থেকে দুটো বার্তা খুবই পরিষ্কার। 1 নম্বর বার্তা হলো জুলাই সনদ না মানলে ভোট হবে না। দ্বিতীয় বার্তা হচ্ছে গণভোট না হলে, গণভোট যদি না হয় তাহলে নির্বাচন 2029-এ। জামাতের সিনিয়র নেতারা এটি বলছে, তারা সংবিধানের রচনায় বলছেন। প্রশ্নটা হচ্ছে খুব সাধারণ, এই মুহূর্তে এসে এই সরকারের বিরুদ্ধে এরকম আন্দোলন করা কতখানি যৌক্তিক? মাহফুজ ভাই প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে ভোট হবে কি হবে না, একটা যে দেশে দীর্ঘদিন একটা ভালো ভোট হয় নাই, সামান্তারা বা অনেকেই বলছেন যাদের বয়স 35-36 তারাও একটিবার ভোট দিতে পারে নাই, সেখানে এটা না হলে ভোট হবে না, এই অবস্থানে যাওয়া জামাতের কতখানি যৌক্তিক বা জনবান্ধব হলো আসলে? জি, ধন্যবাদ আপনাকে। আমার প্রথম বিষয় হচ্ছে যে আসলে যে আন্দোলন করাটা কতটুকু যৌক্তিক, মানে এই সরকারের বিরুদ্ধে আন্দোলন না, মানে যে সরকার আপনাই বানাইছেন, এই সরকারের বিরুদ্ধে আমরা আসলে আন্দোলন করি না। এটা মানে আমরা ওই অর্থে যে মানে কঠোর কর্মসূচি দেয়া বলেন বা রাজপথে যে আন্দোলন বলেন, আমরা জনমত তৈরি করা এবং সরকারকে আমরা এটার জন্য যাতে সরকার এই ব্যাপারে উদ্যোগ গ্রহণ করে, আমরা সরকারকে সেই জন্য মানে এটাকে উদ্যোগ গ্রহণ করার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। এবং আমরা আপনারা এর আগে দেখেছেন যে আমরা এই বিএনপিকেও আমাদের দলের নায়েবে আমির তিনি সরাসরি কি করেছেন, ফোন দিয়েছেন, বলেছেন যে আসেন আমরা আলোচনার ভিত্তিতে এটা সমাধান করি। কিন্তু দেখা গেল যে আমাদের সেই আগের ফেসিবাদের কায়দায় আমাদের কোনো আলোচনা হবে না। কিসের আলোচনা, কার সাথে আলোচনা, কি মানে কি, অথচ সরকারই বলেছে যে আপনারা কি করেন, পারস্পরিক বসে আলোচনার ভিত্তিতে সমঝোতার ভিত্তিতে আমাদেরকে বলেন যে আমরা এটা কীভাবে সমাধান করতে পারি। সেই আলোকে কিন্তু আমাদের নায়েবে আমির সেই উদ্যোগ গ্রহণ করেছেন, কিন্তু সেই আলোকে কিন্তু ওনারা সাড়া দেন নাই, ওরা আলোচনা করবেন না এবং বসবেন না। তো এটা তো আসলে গণতন্ত্রের ভাষা হতে পারে না এবং গণতন্ত্রের এটা সৌন্দর্য না। গণতন্ত্রের সৌন্দর্য হচ্ছে ডায়ালগের মাধ্যমে যে কোনো সমস্যার সমাধান হয়। তো আমরা 9.5 মাস ধরে ডায়ালগ হলো, 9.5 মাস ধরে ডায়ালগ হলো, সেখানেই তো ঐক্যমত হলো না। ডায়ালগ হওয়ার পরেই তো একটা জুলাই সনদ হলো, সেখানে আমরা স্বাক্ষর করলাম, ওনারা স্বাক্ষর করলো, সবাই মিলে স্বাক্ষর করলো, সেখানে গণভোট হবে সেটাও হলো, জুলাই বাস্তবায়নের পদ্ধতি হলো। কিন্তু সেখান থেকে তো এখন আমরা কেন সেই জায়গাতে আমরা আবার সেটা তো ডায়ালগের ফলাফল হিসেবে তো আমরা এটা পেলাম। ডায়ালগ হয়েছে কিছু হয় না, বিষয়টা তো এরকম না। ডায়ালগের মাধ্যমে জুলাই সনদ হয়েছে, জুলাই সনদে আমরা স্বাক্ষর করেছি। যে জুলাই সনদে আপনারা স্বাক্ষর করেছেন সেখানে তো বিএনপির যেগুলো নিয়ে নোট অফ ডিসেন্ট আছে সেগুলো সহই স্বাক্ষর করেছেন। সেগুলো সহই স্বাক্ষর করেছি। তাহলে এখন সেগুলো রাখতে সমস্যা কি? না, এখন সেটা তো আপনি সরকারকে জিজ্ঞেস করুন, আমাকে জিজ্ঞেস করুন। আমি কি সরকার? আমরা তো সরকার না, সেটা সরকার বলবে কেন রাখা নাই, কেন রাখছে, সেটা সরকার অবশ্যই উত্তর দেবে। আপনি যখন আপনি হ্যাঁ অবশ্যই এখন কমিশন সরকার প্রধান, যেহেতু প্রধান উপদেষ্টাই যেহেতু এটার প্রধান, সেই হিসেবে আপনি সরকারে বলতে পারেন। তো এখন আপনি যখন একটা আলোচনা করেন, আপনার মানে একটা ধরেন আমরা 5 জনে মিলে বসে একটা আলোচনা করলাম, আলোচনার ভিত্তিতে আপনি নোট অফ ডিসেন্ট দেন, আমি এটা ইয়া করি না, কিন্তু সেটার ভিত্তিতে একটা সিদ্ধান্ত হলো। এখন যখন আপনি এটা কি মানে আপনি আপনার এটা ভিন্ন মত আছে, কিন্তু সবাই মিলে তো এটা আলোচনা করে এই সিদ্ধান্তগুলো আসলো। তখন আপনি যখন ভোট দেবেন, গণভোট দেবেন, তখন তো আপনি ওইটা মেনে নিয়ে তো আপনি ঐক্যমত হলেন। বিষয়টা এরকম না। এখন আপনি কিসের তালিকা, আমরা মূলত জুলাই সনদটা কি, জুলাই সনদটা তো একটা সংস্কার প্রস্তাবনা। তো সেই সংস্কার প্রস্তাবনার ব্যাপারে তো এখন হয়তো 29টা দল সবাই বসে আলোচনা করছে, এর মধ্যে কোনো দল কোনো একটা বিষয়ে মতামত দিয়েছে, কিন্তু সবাই মিলে তো এই প্রস্তাবনাটা তো আসছে। তখন ওটার উপরে তো জুলাই হবে, আপনার হচ্ছে যে গণভোট হবে। তো এখানে তো আমি কোনো প্রবলেম দেখতেছি না। তো এখন দ্বিতীয় বিষয় হচ্ছে যে আসলে এই আমরা কেন বলছি এটার অনেকগুলো ব্যাখ্যা আমাদের ইতিমধ্যে নেতৃবৃন্দ দিয়েছেন। যে আপনি জুলাই সনদ করেছেন, আপনি সরকারের এই যে এতগুলো কাজ করলেন, যে আপনার জুলাই বিপ্লবটা আমরা করলাম, আমরা যারা জুলাই বিপ্লবের সাথে সরাসরি মাঠে সম্পৃক্ত ছিলাম, সব মানে কারফিউ ভেঙে প্রথম শাহবাগে দাঁড়িয়েছি, সরকার পালাতে বাধ্য করেছি। তাহলে সেই জায়গাতে এসে আপনি এখন যখন জুলাই সনদকে আপনি কার্যকর করবেন না, আপনি যখন সেটাকে না, জুলাই সনদকে কার্যকর করবেন এটা কে বলেছে? বিএনপি বলেছে, এনসিপি বলেছে, সরকার বলেছে? না, সরকার বলেছে বলতে আপনি যখন করবেনই যখন, তা আগে করতে আপনার সমস্যাটা কি? মানে গণভোটটা আগে দিতে সমস্যা কি? আপনি যখন এই সব এখন বলা হচ্ছে যে মানে না ভোট হ্যাঁ ভোট, যাতে আওয়ামী লীগ ভোট দেবে না, তারপর হচ্ছে যে জুলাই সনদের ব্যাপারে আপনার একটা প্রচারণা করতে হবে। আর আপনি যখন নির্বাচনের দিন এই ভোটটা দিবেন, তখন আপনি বলেন আমি কি মার্কার প্রচারণা করবো না গণভোটের প্রচারণা করবো?
আমি জুলাই সনদের পক্ষে যুক্তি তুলে ধরবো নাকি আমি মার্কার পক্ষে তুলে ধরবো, তখন সবাই তো আপনার পার্টির বিজয় নিয়ে মার্কার বিজয় নিয়ে ব্যস্ত থাকবে, তখন কে এই জুলাই সনদের নিয়ে কথা বলো। আর জুলাই সনদ যদি বাস্তবায়িত না হয় তখন যারা বিপ্লবের সাথে জড়িত ছিলেন, যারা বিপ্লব সম্পাদিত করেছেন, এসবগুলো তো রাষ্ট্রবিরোধী কাজ হিসেবে তখন আখ্যায়িত হয়ে তখন তাদেরকে ফাঁসিতে ঝুলতে হবে। তো তাহলে আমাদের তো এরকম অতীতের অভিজ্ঞতা আছে, আমরা ত্রিদলীয় তো রূপরেখা সংস্কার রূপরেখা তৈরি করেছি, কিন্তু সেটা তো বাস্তবায়ন করি নাই। তাহলে আপনি এখন আমাদের কথা হচ্ছে আমরা নির্বাচনে চাই, আজকেও বলা হয়েছে আমরা ফেব্রুয়ারিতে নির্বাচন চাই, তাহলে আপনি আগায় দিতে পারেন, সমস্যা নাই, কিন্তু আপনি জুলাই বিপ্লবের সেইটাকে আপনি গণভোটের মাধ্যমে আইনি ভিত্তি দিয়ে আপনি নির্বাচনটা করেন। আপনি যখন নির্বাচনটা করতেছেন, নির্বাচন তো সংবিধান অনুযায়ী যদি করেন তাহলে তো আপনার 29-এ হওয়ার কথা ছিল, কিন্তু আপনি যখন সংবিধান অনুযায়ী করতেছেন না, তাহলে আপনি কিসের ভিত্তিতে করতেছেন? করতেছেন জুলাই সিদ্ধান্তের ভিত্তিতে, তো সেটাকে আপনি গণভোট দিতে আপনার সমস্যা কোথায়? জামাত ইসলাম সম্পর্কে মানুষের প্রচলিত ধারণা হচ্ছে জামাত ইসলামের নেতারা যে কথা বলেন সেগুলো সিরিয়াস কথা, তারা মিন করে বলেন। আমার প্রশ্ন হচ্ছে, এই যে জুলাই সনদ না মানলে ভোট হবে না, গণভোট না হলে নির্বাচন 29-এর আগে হবে না, এগুলো কি কেবলই নেতাকর্মীদের চাঙ্গা করার জন্য সচরাচর বিএনপি বা আগের আওয়ামী লীগ যে টোনে কথা বলতো আপনারা সেই টোনে কথা বলা শুরু করলেন, নাকি এগুলোকে আপনারা মিন করেন? সত্যি সত্যি কি নির্বাচন ঠেকানোর ক্ষমতা বা ইচ্ছা বা সদিচ্ছা আপনাদের আছে? না, আপনি আমি একটা বিষয় মাথায় রাখেন, আপনি আজকে এই যে জনস্রোত তৈরি হয়েছে আপনি দেখেছেন পল্টন মোড়ে, আমরা যে দাবিগুলোতে সমাবেশ দেখেছি সেখানে যে জনস্রোত হয়েছে, এটা কি আপনি মনে করেন না জনগণের মতের প্রতিফলন কি আপনি মনে করেন না? আপনাদের সমাবেশে সবসময় অনেক মানুষ, না এত মানুষ হয়েছে, আপনি 8টা দল এবং সব মিলে যে সমাবেশটা হয়েছে আপনি এটাকে তো ছোট করে দেখার না, ছোট করে এটা মহাসমাবেশ, ছোট করে কেউ দেখবে না। তাহলে সেই জায়গাতে আপনি অবশ্যই জনগণের মতামতটাকে প্রাধান্য দিবেন। আমরা মনে করি, এখনো আমরা মনে করি যে এই ব্যাপারে বিএনপি যেহেতু সবাই মিলে আমরা জুলাই সনদ করলাম, জুলাই সনদে স্বাক্ষর করলাম, সেটার বাস্তবায়ন পন্থা সম্বন্ধে বললাম, তাহলে গণভোটটা আপনি দিবেন। তো গণভোটটা আগে দিলে আমরা তো বলছি দুইটা লাভ, একটা লাভ হচ্ছে যে আমি নির্বাচনটা কিসের ভিত্তিতে দিচ্ছি, আমি জুলাই সনদের ভিত্তিতে। আপনি ছিলেন না, সামান্তা একটু আগে বলছিল যে এই কারণেই এনসিপি এটার বাস্তবায়নের প্রক্রিয়া পদ্ধতি চূড়ান্ত না হয় তারা সই করেনি। আপনারা তাহলে তখন সই করলেন কেন? এখন সই করা জিনিস নিয়ে আবার কেন? আমরা তো সই করছি, ওখানে তো বলা হয় না যে ওখানে কি লেখা আছে যে এটা নির্বাচনের দিন হবে অথবা পরে হবে, এটা কি লেখা আছে? ওটা হচ্ছে ওটার বাস্তবায়ন উদ্যোগ গ্রহণ করবেন। এবং প্রধান উপদেষ্টা সেখানে সময় তো আপনারা জানেন যে একটা ভিন্নমত তৈরি হয়েছিল, তখন আশ্বাস তো করেছেন যে না অবশ্যই এটাকে বাস্তবায়ন করা হবে, বাস্তবায়নের জন্য সরকার উদ্যোগ গ্রহণ করবে। আমরা সেটাই বলছি যে আপনারা বাস্তবায়ন করেন এবং যে নির্বাচনটা আপনি দিবেন সেই নির্বাচনটা কোন সংবিধানের ভিত্তিতে দিবেন, সেই নির্বাচনটা অবশ্যই জুলাই সনদের ভিত্তিতে দিবেন। যে জুলাই সনদ আপনি কার্যকরী করলেন না, তা আপনি সেটাকে কিসের ভিত্তিতে সেটা নির্বাচন দেবেন? আর আমরা বলছি যে যেহেতু আওয়ামী লীগের এখানে একটা ভোট আছে, তারপর হচ্ছে যে এখানে মানুষের বোঝার বিষয় আছে এবং জটিলতা তৈরি হতে পারে। এই নির্বাচন কমিশন একটা ওয়ার্ড কাউন্সিলের নির্বাচনও করে নাই, আপনি সবকিছু তার কাঁধে একদিনে চাপাই দিচ্ছেন, তখন যদি এখানে না ভোটের আসে তখন আপনি এই জুলাই সনদের কি হবে? ভাই একটা বিরতিতে যায়, বিরতি থেকে ফিরে তাহলে জুলাই সনদের সুরাহা কিভাবে হবে সামান্তা, সেটি একটি প্রশ্ন। প্লাস ভাই আপনার কাছে একটা প্রশ্ন থাকবে, জামাতকে আসলে নির্বাচন পিছিয়ে দিতে চায়, অস্থিতিশীলতা তৈরি করছে, অভিযোগ খোদ বিএনপি মহাসচিব করছেন অফিসিয়ালি, ফলে সেটিরই বা কি ব্যাখ্যা সেটি শুনবো দর্শক। তার আগে একটা বিরতি নিই। দর্শক আরেকবার স্বাগত 24 ঘন্টায়। আমরা একদম অল্প সময় ভাই আবারও আপনার কাছে একটু যাই, আপনাকে ছোট্ট করে বলি, জামাত দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে, বিএনপির অভিযোগ নির্বাচন বানচালের চেষ্টা করছে, নির্বাচন পেছানোর চেষ্টা করছে। 1 মিনিট উত্তর দিবেন? জি, আসলে যারা এই কথা অভিযোগ করেন তারা তো আসলে ওনাদের বিরুদ্ধে তো অনেক অভিযোগ আছে। আজকে আপনার 2 দিন পর্যন্ত মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের বক্তব্যগুলো তো শুনতেছেন, ওনারা আওয়ামী লীগের বিরুদ্ধে করা সব মামলা তুলে নেবেন এবং হচ্ছে যে আওয়ামী লীগের ভোটারদের কোনো ভয় নাই, বিএনপি থাকতে কাকে তাদেরকে কোনো টাচ করতে পারবে না। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সিনিয়র নেতা, দলের মহাসচিব, ওনার মুখ থেকে যখন এরকম বক্তব্য বের হয় তখন তো আসলে অনেক কিছু আমরা মানে করতে পারি। আর জামাত ইসলামী কখনোই মানে অস্থিতিশীলতা বলেন বা হচ্ছে যে পিছিয়ে দেওয়া বলেন, কখনো আমরা এরকম চিন্তাও করি না, বা জামাত ইসলামীর এরকম কোনো কার্যক্রম নেই। জামাত ইসলামী চাই যে জুলাই যারা 2000 মানুষ জীবন দিয়েছে, যাদের পরিবারের কান্নার নজরে এখনো শেষ হয় নাই, যারা আহত পঙ্গুত্ব বরণ করেছে, এভাবে কি বারবার শুধু জীবন দিতে থাকবে? তাদের এই জীবন দেওয়ার কি কোনো প্রতিদান হবে না? একটা সংস্কার প্রস্তাব নিয়ে আমরা এতদিন আলোচনা করলাম, এত কিছু হলো, কারণ আপনি এটাকে গণভিত্তি দিবেন, মানে এটার কোনো ভিত্তি দিবেন না, এবং আপনি একটা নির্বাচন করবেন যে নির্বাচনের দিন সবকিছু একটা জগা খিচুড়ি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আপনি দেখেছেন আওয়ামী লীগ এখন বিভিন্ন কর্মসূচি দিচ্ছে, তাদের জাতীয় নির্বাচন নিয়ে সেদিন যদি তারা কোনো ধরনের অপতৎপরতা চালায় তাহলে সেখানে কি ধরনের একটা
পরিস্থিতি তৈরি হবে। বরঞ্চ আমরা মনে করি জাতিকে রক্ষা করার জন্য এবং দেশের শাসনতন্ত্র বা দেশকে সামনে দিয়ে এগিয়ে যাওয়ার জন্য একটা সমঝোতার ভিত্তিতে গণভোট হয়ে এবং ফেব্রুয়ারির মধ্যে ঘোষিত ডেডলাইনের ভিতরে নির্বাচন হওয়া উচিত, এবং আমরা এটাই প্রত্যাশা করি যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমরা জাতীয়তাবাদী দল, সেক্ষেত্রে এগিয়ে আসবেন এবং সহযোগিতা করবেন। নিপুণদি, এই তাহলে জুলাই সনদের সুরাহাটা আসলে কোন পথে? বিএনপি তো গণভোটের বিষয়ে একমত হলো, এখন গণভোট আগে না পরে জুলাই সনদের আইনি ভিত্তি কি হবে? এটা নিশ্চয়ই একটা সমাধান তো খুঁজতে হবে। হ্যাঁ, ডেফিনেটলি তার সমাধানের পথ তো বিএনপি বলেছে, এবং প্রত্যেকটি রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনা সমঝোতার পরে কিন্তু স্বাক্ষর করা হয়েছে জুলাই সনদ। সেখানে নোট অফ ডিসেন্ট তুলে দিয়েছে, সেই ব্যাপারেও কিন্তু বিএনপি কথা বলেছে। এবং আপনি জানেন যে সেখানে বলেছে আমাদের নির্বাচনী ইশতেহারে আমরা যেগুলো এই ইস্যুগুলো তুলব, এবং সেখানে যদি জনগণ তার মানে ইশতেহারেও যদি খুশি হয়ে যদি ওই প্রার্থীকে ভোট দেয়, তাহলে সেই ব্যাপারগুলো আমরা আনতে পারবো। এগুলো কিন্তু ইস্যুগুলো কিন্তু অলরেডি সলভ করা হয়েছে। এবং উনি ভাই বারবার করে বলছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন চান, কিন্তু তার আগে গণভোটটা চায়। এবং তিনি কি বললেন যে যদি আমরা ফেব্রুয়ারিতে নির্বাচন এবং গণভোট যদি একসাথে হয়, তাহলে আমরা মার্কা নিয়ে আগে নামবো নাকি গণভোট নিয়ে আগে নামবো? আমার নির্বাচন আছে আর মাত্র 4 মাস, হাতে গোনা 4 মাস, 1 মাস আপনি বাদই দিয়ে দেন, কারণ তফসিল কাগজপত্র জমা দেয় এইসব ফর্মালিটিস 3 মাসের মতো আছে। তো সেই 3 মাসের আগে গণভোট কি কখনো সম্ভব? এখন আপনি গণভোটের বিষয়টা যদি জনগণকে বোঝাতে চান, তাহলে আপনি আপনার ম্যানিফেস্টো নিয়ে কিভাবে জনগণের কাছে কখন যাবেন? এবং আমাদের কি মানে মানে অর্থনৈতিক অবস্থা কি সেইভাবে আছে যে এখন আমি কত 300 কোটি টাকা, তাই না, 300 কোটি টাকা ব্যয় করে আমি একটা গণভোট করব, তারপরে আবার জাতীয় নির্বাচন করব? ওনাদের কাছে এটা ইজি মনে হতে পারে, কারণ আসলে ওনারা তো বারবার, আমি বলছি, ফাঁকা আওয়াজ তুলছে। ফাঁকা আওয়াজ অনেক জোরে আওয়াজ দেওয়া যায়, কিন্তু বাস্তবতার নিরিখে কথা বলার জন্য সেই মানে মানে রাজনৈতিক পরিপক্কতা বলেন কিংবা দায়বদ্ধতা বলেন, সেটা জামাত ইসলামের ভিতর নাই বলে তারা এই কথাগুলো বলছে। তো সেই জায়গা থেকে জনগণের 17 বছরের বঞ্চিত এবং কাঙ্ক্ষিত যে ভোটের অধিকার পূর্ণ প্রতিষ্ঠা করা, সেই অধিকার পূর্ণ প্রতিষ্ঠার জন্য সারা বাংলাদেশ প্রস্তুত, জনগণ প্রস্তুত। সারা বাংলাদেশ থেকে আপনি মানে লোক নিয়ে এসে একটা সমাবেশ, মানে এটা না যে সারা মানুষ সেটা চায়, তো মানুষ সেটা চায়, সেটা কিন্তু তা না। তো সেই জায়গা থেকে মানুষ চায় তার ভোটের অধিকারের মাধ্যমে তার নির্বাচিত সরকার ব্যবস্থা, হ্যাঁ। এবং সেই জায়গায় গণভোটের কথা আমরা কিন্তু বারবার বলছি, নির্বাচনের দিন একই সাথে 2টা নির্বাচনের মাধ্যমে আপনার এই সমস্যার সমাধান হবে। আইনি ভিত্তিটা এই জুলাই সনদ নিয়ে সবচেয়ে সোচ্চার ছিলেন আপনারা শুরু থেকেই, এবং আপনারা সইও করেননি। তাহলে এটার সুরাহাটা আসলে কোন পথে হবে? মানে এই অস্থিরতাটা কি কারোর জন্যই কাম্য? এবং এই অস্থিরতার সুযোগও তো অন্য পক্ষ, তৃতীয় পক্ষ, দেশীয়, দেশের বাইরের, আপনি জানেন যে নানান ধরনের ইকুয়েশন আছে। ফলে সেই সুযোগটা আমাদের রাজনৈতিক দলগুলোর কতদিন দিবে? তাহলে এটা সমাধান কি? খুব বেশি দিন আর নাই। আসলে যেটা দরকার ছিল রাজনৈতিক দলগুলোর আসলে সনদের কার্যক্রম, এটার মধ্যে যে নির্বাচনটা চলে আসলো, এটা একটা দুঃখজনক ঘটনা ঘটলো। নির্বাচনের কারণেই, নির্বাচন যে ধরনের নির্বাচন আমাদের বাংলাদেশে হয়, এটা নির্বাচনের ব্যবস্থা বা প্রস্তুতির কারণেই এখানে অন্য কোনো কিছু আর গুরুত্বপূর্ণ থাকে না। আমি যেটা বলি যে এটা শুধু জিতার বিষয়, মানে এটা সবার কাছেই জিতার বিষয়। মানুষ মানে প্রত্যেকটা প্রার্থী তার সর্বস্ব দিয়ে নামে, তখন হচ্ছে এটা আসলে এক ধরনের আত্মসম্মান, ইগো, এলাকার বিভিন্ন ইকুয়েশন, এগুলো ঢুকে যায়। সো এইটার সাথে আমার জুলাই সনদটা আসলে কম্প্রোমাইজ হইতে পারে না। আমরা বারবার বলেছিলাম এটা এগিয়ে আনা উচিত ছিল, টাইমটা অনেক ফারাক থাকা উচিত ছিল নির্বাচন এবং জুলাই সনদ, এটা যাতে কাছাকাছি না হয়, এবং এটা দরকার ছিল। এইটা আসলে রাজনৈতিক দলগুলো বিবেচনা করেনি। এখন কি হবে? এখন যেটা দরকার, প্রথমত প্রেসিডেন্ট চুপ্পু যদি এইটা সাইন করে, এটা কোনো ডকুমেন্ট হিসেবে দাঁড়াবেই না। যদি এটার কোনো আইনি ডকুমেন্ট হিসেবে দাঁড়াবে না, এবং এটা অধ্যাদেশ আকারে থেকে যাবে, আদেশ হবে না, এটা বলেন। তো সেই ক্ষেত্রে এটা কিন্তু একটা সংশোধনী। নিপুণ আপা কিন্তু অ্যাডভোকেট, উনিও বলবেন যে এটা সংশোধনী, মানে 17th অ্যামেন্ডমেন্ট হতে যাচ্ছে। এটা কি পরিষ্কার কিনা বাংলাদেশের মানুষের কাছে? 17th অ্যামেন্ডমেন্ট মানে হচ্ছে অন্যান্য সকল অ্যামেন্ডমেন্ট, 15th অ্যামেন্ডমেন্ট, 5th অ্যামেন্ডমেন্ট, অন্যান্য সকল অ্যামেন্ডমেন্টের মতো ভাগ্য এটার হতে যাচ্ছে।
সো এইখানটা আমরা বলেছি, আমরা আইনি জায়গাটা জোর দিয়েছি, কিন্তু এখানে যে যুদ্ধটা শুরু হলো আচানকভাবে, এটা আমার কাছে মনে হয় যে এই যে নির্বাচন কাছে এগিয়ে আসার কারণে এই যুদ্ধটা শুরু হয়েছে। কিন্তু আমরা কিন্তু এতদিন পর্যন্ত এই অবস্থা দেখিনি। তারপরও একটা বসার সিচুয়েশন ছিল, হুট করে একই সময়ে ঐকমত্য কমিশনে বসা শেষ হয়ে গেল, রাজনৈতিক দলগুলোর মধ্যেও বড় দলগুলোর মধ্যে এক ধরনের যুদ্ধ শুরু হলো। আমার কাছে মনে হয় যে ওই যে 3-4টা পয়েন্ট আমরা বলেছি ওখানে কি মেরিট আছে ওইটা নিয়ে আসলে আলাপ করা উচিত এখন আরো বেশি। অনেক ধন্যবাদ সামান্তা, অনেক ধন্যবাদ অ্যাডভোকেট নিপুণ, অনেক ধন্যবাদ অ্যাডভোকেট মাহফুজ। দর্শক, এই ছিল আলোচনা। ভালো থাকবেন সবাই, অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।